আজকে আবার আমি জানি খুব বড়ভাবে প্রমাণিত হয়ে যাবে আমি সিনেমা বুঝি না, আমি সিনেমার বোদ্ধা নই, কমেন্টে ভর্তি হয়ে যাবে, গালাগাল খিস্তি খাবো। কিন্তু আমি বরাবরই অনেস্টলি আমার সিনেমা যেমন লাগে আমি তেমন বলি। কোন দর্শক বা কোন দর্শকের কিরম ধরনের অডিয়েন্স কিরম ভাবে একটা সিনেমাকে ভাবছে সেরম ধরনের রিভিউ আমি দিই না। আমার মনে যেটা লাগে আমি সেটাই বলি honestly স্পিকিং। তো এই সিনেমাটা আমার খুব লেট আমি রিভিউ করছি। আমার রিভিউ করতে বেসিক্যালি অনেক লেট হচ্ছে। সাধারণত আমি তাড়াতাড়ি রিভিউ করার চেষ্টা করি। তো এবার আমি অনেকটাই লেট। এবার অনেকের বক্তব্য যে আমি সব সিনেমা দেখছি এই সিনেমাটা আমার কেন দেখা হয়ে ওঠেনি। অনেকের বক্তব্য যে আমাকে প্রিমিয়ারে ডাকেনি বলে আমি সিনেমাটাকে নাকি বয়কট করে দিয়েছি। ভাই আমি আজ অব্দি এরম করেছি? কত লোক তো কত সিনেমা প্রিমিয়ারে দেখে নিয়েছে। আমি ২ দিন পরে রিভিউ দিয়েছি। এমনটা তো ঘটেছে। আবার অনেক সময় আমি প্রিমিয়ারে গেছি বাকিরা যায়নি। তো এটার জন্য রাগারাগির কি আছে ভাই? এটা আমাদের হাতে নেই। এটা প্রোডাকশনের হাতে। প্রোডাকশন যাদেরকে মনে করবে ডেকেছে তারা আগে দেখবে। যাদের মনে করবে ডাকেনি তাদেরকে পরে দেখতে হবে। তো এটায় তো কোনো এটার জন্য তো একটা সিনেমা বয়কট করার কোনো মানে হয় না। তো ঐরম ব্যাপার একদমই নয়। আজকেই সিনেমাটা আমি প্রিমিয়ারে গেলেও আমার যদি খারাপ লাগতো খারাপ বলতাম, ভালো লাগলে ভালো বলতাম। দশম অবতার আমি প্রিমিয়ারে গেছিলাম। ওটা একটা বড় সিনেমা, অতটার হাইপ ছিল। আমি সেটারও কিন্তু নেগেটিভ রিভিউ দিয়েছিলাম প্রিমিয়ারে গিয়েই। তো ওরম কোনো ব্যাপার নয় যে প্রিমিয়ারে গেলেই ভালো দেবো, প্রিমিয়ারে যাইনি বলেই খারাপ দেবো বা এরম কোনো ব্যাপার কিন্তু একদমই নয়। এই সিনেমাটা আমার লেট হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। আমি শুক্রবার দিন অনেকগুলো সিনেমায় রিলিজ করে, সাউথের অনেকগুলো সিনেমা আছে, গুন্টুর কারাম ফারাম যে সিনেমাগুলো রিলিজ করে ওটা দেখতে আমাকে অনেক দূরে যেতে হয়। আমি ঠিক করে আমার বাড়িতে এখানে কাছাকাছি যদি আসে আমি দেখবো, তো আমার এখানে আসেনি। তারপরে আমি শনিবার দিন টিকিট কেটেছিলাম, নন্দনেরই টিকিট কেটেছিলাম। কিন্তু ওই দিন আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। তারপর রোববার, সোমবার, মঙ্গলবার এই দিনগুলো আমার একদম টাইম হয়নি। তুমি দেখেছো তোমরা দেখেছো কি পরিমাণে আমি ভিডিও এটা ওটা করেছি। টাইম হয়নি। আজকে ফাঁকা ছিলাম, আজকে গেছি। তো এটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। এবার সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে যদি কথা বলি। তো দেখো আমি এই সিনেমাটা রিভিউ করার পর আমি যেটা প্রথমেই বললাম অনেক কিস্তি খাবো এবং আমি জানি যে এই সিনেমাটা যে রেটিং কম পাচ্ছে বুক মাই শোয়ে 6.23 সামথিং এরকম একটা রেটিং পেয়েছে, যেটা খুব একটা ভালো নয়। তো যে দর্শকরা রেটিং দিয়েছে তারাও সিনেমা বোঝে না, তাদেরও সিনেমা সম্বন্ধে কোনো আইডিয়া নেই, এরকম ধরনের কথাবার্তা হবে। তো আজকে আমি নন্দনে দেখতে গেছিলাম। নন্দন যে এত ফাঁকা হতে পারে আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। এবং সেখানে যে পরিমাণ দর্শক আজকে ছিল তাদের কিন্তু বেশিরভাগই আমি মন্তব্য যেটা শুনছিলাম তাদের ভালো লাগছে না। তারা হলের ভেতর রীতিমতো বোর ফিল করছে এবং তাদের সিনেমাটা এনজয়েবল মনেই হচ্ছে না। এবং হল থেকে বেরিয়ে তারা জাস্ট মানে খিল্লি করতে করতে বেরোচ্ছে, খিল্লি করতে করতে বেরোচ্ছে। তার পেছনে কতগুলো কারণ রয়েছে। দেখুন এই সিনেমাটা প্রথমে আমি যদি পজিটিভ দিকগুলো আপনাদেরকে বলি, কয়েকটি জিনিস খুবই পজিটিভ। যেমন যেভাবে গল্পটাকে প্রেজেন্ট করা হচ্ছে সেটা প্রচণ্ড ইউনিক এবং সিনেমার প্রথম আধ ঘন্টা দুর্ধর্ষ। সিনেমার প্রথম আধ ঘন্টা যখন আমি দেখছিলাম আমার বিশ্বাস হচ্ছিল না যে এটা একটা বাংলা সিনেমা। অসাধারণভাবে গল্পটা এগোচ্ছিল। একটা পুরো অন্যরকম মেকিং, যে একজন রাইটার যিনি স্বপন কুমার আর কি, যিনি এককালে এই ধরনের তার যে লেখা এক সময় বিখ্যাত হয়েছিল, এখনকার দিনে সেটা হারিয়ে গেছে। তো তিনি এখনকার দিনের উপর ভিত্তি করে একটা গল্প লিখছেন এবং সেখানে যে তার মেন চরিত্র দীপক চ্যাটার্জি তার সঙ্গে ডাইরেক্ট কথোপকথন হচ্ছে লেখকের, এবং সে আজকালকার দিনে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং যে আর কি দীপক চ্যাটার্জি সে ফিরে আসতে চাইছে না, কারণ সে মনে করে যে বাঙালি দর্শক তাকে মানে জাস্ট রিজেক্ট করে দিয়েছে ফেলুদা ব্যোমকেশের পাশে, যে কারণে সে ফিরতে চাইছে না। কিন্তু শহরে একটা বড় রকম বিপদ আর কি আজরে পড়ছে, যে কারণে আবার যে স্বপন কুমার সেটাকে নিজের মতো করে একটা গল্প লিখছে যেটা এই শহর জুড়ে হচ্ছে বাদামি হায়নার আক্রমণ। এবং দীপক চ্যাটার্জি মানে মানে আদৌ ফিরবে কিনা এবং ফিরলে সে কিভাবে বাঁচাবে, এবং বাজ পাখি যে তার একসময় সব থেকে বড় শত্রু। বেসিক্যালি আমরা মানে আমাদের বাবা কাকাদের আমলে যে চরিত্রগুলো কি ছিল ছোটবেলায় জনপ্রিয় সেগুলোকেই ফিরিয়ে আনা হয়েছে। যেমন ধরুন বাঁটুল ব্রিগেড, আমরা ছোটবেলায় যেমন বাচ্চু বিচ্চুর গল্প পড়েছি বাঁটুল ব্রিগেডে, সেগুলোকে যদি আজকের দিনের মতো করে ফিরিয়ে আনা হয় সেই চরিত্রগুলোকে নিয়ে, তো সেইভাবে মেকিংটা হয়েছে। তো এটা কিন্তু একটা ভালো আইডিয়াটা সত্যিই ভালো ছিল। সিনেমাটাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছিল প্রথম আধ ঘন্টা 35 মিনিট বা আমি ফার্স্ট হাফেরও যদি কথা বলি বেশ ভালো ছিল, ওটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। তো এটা একটা পজিটিভ দিক গেল যে সিনেমার প্রেজেন্টেশন। সেকেন্ড যদি আমাকে পজিটিভ দিক দেখতে বলা হয় তাহলে সিনেমাটার হচ্ছে এডিটিং খুব ভালো হয়েছে, খুবই ভালো এডিটিং হয়েছে। বেসিক্যালি প্রথমে ফুলে ফুলে ঢলে ঢলে গানটার সঙ্গে যেভাবে সিনেমার টাইটেলগুলো দেখানো হচ্ছে একটা অ্যাকশন সিকোয়েন্সের সঙ্গে সঙ্গে, সেটা কিন্তু খুব ভালো লেগেছিল আমার। তখন আপনি ভাবতে পারেন যে সিনেমাটা দেখার পর আমার রিয়াকশন এরকম হবে, বা সেই অবধি বেশ ভালোই লাগছিল। এবং সিনেমায় লাইটের কাজ দুর্ধর্ষ হয়েছে। লাইটের কাজ এই সিনেমার সব থেকে বড় প্লাস পয়েন্ট। এই সিনেমা যদি কোনো একটা কিছুর জন্য আমাকে কোনো একটা ডিপার্টমেন্টকে যদি 5 মাস দিতে হয় সেটা হচ্ছে লাইটিং এর কাজ, লাইটিং এবং কালার গ্রেডিং। কিছু কিছু জায়গায় লাইটের অসম্ভব ভালো কাজ। যেমন একটা ফ্রেম রয়েছে, একটা ধরুন বাড়ি দোতলা একতলা, একতলাটা পুরো নীলচে কালার, দোতলাটা পুরো লাল কালার, আবার ওপর দিকে একটা জানলা মতো রয়েছে সেখানটা আবার আকাশি কালার। তো এরকম কালার নিয়ে কিন্তু খেলা হয়েছে, যেটা অসম্ভব ভালো দেখতে লেগেছে। তো কালারের কাজ নিয়ে কোনো কথা হবে না, কালারের কাজ দুর্ধর্ষ হয়েছে। এবং সিনেমায় রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার খুব ভালো। অ্যাকশন সিকোয়েন্সের সঙ্গে সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার, তারপর ধরুন একদম লাস্টে ক্লাইম্যাক্সে যে গানটা রয়েছে সেটাকেও যেভাবে ব্যবহার করা হয়েছে, কত প্রাণ গেল বলিদান বলে যে গানটা আমরা সবাই জানি, সেই গানটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাও খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। সেইগুলো খুবই ভালো হয়েছে। এই জিনিসগুলো খুব ভালো এবং এক্সপেরিমেন্ট যেটা করতে চাওয়া হয়েছিল সেটা ভালো।
এবার এখানেই হয়েছে প্রবলেম, যে এক্সপেরিমেন্টটা করতে গেছে সেটাকে এত জটিল করেছে। যেমন অনেক রান্না হয় খুব সহজ সরলভাবে বানালে সেগুলো খেতে ভালো হয়, সেটাকে যদি আপনি আরো বেশি মশলা ফসলা এটা ওটা দিয়ে জটিল করার চেষ্টা করেন, জিনিসটা জাস্ট ঘেঁটে যায়। এই সিনেমাটা ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। এবং আমি আরেকজন পরিচালকের কথা এখানে বলবো, বিরসা দাশগুপ্ত, যেও কিন্তু কয়েকটা এক্সপেরিমেন্ট কাজ করার চেষ্টা করেছে, যেমন ধরুন অভিশপ্ত নাইটি বা ওইরকম ধরনের কিছু কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু সিনেমাগুলোকে জাস্ট ঘেঁটে দিয়েছিল। কারণ গল্পটাই ঠিকমতো প্রেজেন্ট করা হয়নি, গল্পটার এক্সিকিউশনই ঠিকমতো হচ্ছে না। এবং এটাই হচ্ছে এই সিনেমাটা সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট, যে কারণে এই সিনেমাটাকে কখনোই আপনি ভালো সিনেমা বলতে পারবেন না। সিনেমা সব কিছু ভালোবাসত, পারফরমেন্স প্রত্যেকের ভালো, আবিরদা দুর্ধর্ষ কাজ করেছে। আবিরদাকে আমরা ফেলুদা বা ব্যোমকেশে যেভাবে দেখি, তার থেকে এখানে পুরো তাকে একটা অন্যরকম তার একটা পার্ট, সেই পার্টে তার প্রেজেন্টেশন, তার যে মাসি ওই যেগুলো রয়েছে, যেগুলো অ্যাকশন সিকোয়েন্সে আবিরদাকে কিন্তু ভালো লেগেছে, সত্যিই ভালো লেগেছে। পরাণ বন্দ্যোপাধ্যায় দুর্ধর্ষ, গৌতম হালদার মারাত্মক, প্রত্যেকে দুর্ধর্ষ কাজ করেছে, প্রত্যেক কারোর পারফরমেন্স খারাপ নয়। কিন্তু আসলে প্রবলেমটা করে দিয়েছে পরিচালক নিজে এবং সিনেমাটার স্ক্রিপ্ট। এখানে গল্পটাকে একদম ভালোভাবে প্রেজেন্ট করা হয়নি, যেভাবে গল্পটা প্রেজেন্ট করতে চাওয়া হয়েছে সেটা নট ব্যাড। যে রাইটার এবং যে আর কি চরিত্র তাদের মধ্যে কথোপকথন করে যেভাবে গল্পটা প্রেজেন্ট করা হচ্ছে, রাইটার কিভাবে ভাবছে আর যে আর কি মেন চরিত্র সে কিভাবে ভাবছে, এই যে জিনিসটার মধ্যে যে কনফিউশনটা রাখা হয়েছে সেটা এনজয়েবল। কিন্তু শেষ অবধি গল্পটাকে একদম রাখা হয়নি। আজকে ধরুন একটা এই সিনেমাটা আমরা যখন দেখতে যাচ্ছি, সেখানে মেন যেটা বক্তব্য হচ্ছে, স্বপন কুমারের গল্পে কোনো লজিক থাকে না, ম্যাজিক থাকে। তো সেই মাইন্ডসেট নিয়ে কিন্তু সিনেমাটা দেখছি, এমন কোনো গাঁজাখুরি সিন হচ্ছে যেখানে যে আর কি চরিত্র সে নিজেও বলছে যেটা গাঁজাখুরি ব্যাপার হচ্ছে, আপনি ঠিক করে লিখুন, সেটা কিন্তু আমরা এনজয় করছি। কিন্তু শেষ অবধি গল্পটাকে জাস্ট এলোমেলো করে দেওয়া হচ্ছে, একবার এদিক একবার ওদিক, একবার ওদিক একবার এদিক করে কি হচ্ছে, জটিল করা হচ্ছে। যে কারণে কি হচ্ছে, পরিচালক নিজে দেখাতে চাইছে যে আমি বিরাট বড় মাপের একজন পরিচালক, আমি এত কিছু ভাবছি, কিন্তু দর্শকের কিন্তু মাথায় আলটিমেটলি কিছু ঢুকছে না। সিনেমাটাকে বোরিং বানিয়ে দেওয়া হচ্ছে, যে কারণে দর্শক, একটা অ্যাডভেঞ্চারাস সিন চলছে, দর্শক হাঁ হয়ে ঘুমোচ্ছে, আমার পাশে 4-5 জন ঘুমোচ্ছে অলরেডি, বারবার তারা হেলে পড়ছে, তারা স্ট্রেট হয়ে বসে সিনেমাটা দেখতে পাচ্ছে না। কারণটা কি, স্ক্রিন প্লেটা প্রচন্ড জটিল করা হয়েছে, প্রচন্ড বোরিং করা হয়েছে, যে কারণে দর্শক জাস্ট এনজয় করতে পারছেন। এবং ভিলেনের সঙ্গে কিছু সিন রয়েছে যেগুলো কমিক আকারে রাখা হয়েছে, একটু কমিক ফিল রাখা রয়েছে, কিন্তু সেগুলো জাস্ট ওয়ার্কই করছে না। লোকে হাসছে হ্যাঁ করে, যে এইটা কি হচ্ছে, এরকম জোকারগিরি কেন হচ্ছে। আগে যখন আমরা কমিক্স যখন যারা পড়তো তারা বলছে জিনিসগুলো ছিল, কিন্তু পড়ে যে পরিমাণ এনজয় পাওয়া যেত, দেখে সেরকম এনজয় পাওয়া যাচ্ছে। কারণ একজন মধ্যবয়স্ক লোক এসেছিল, তাকে আমি জিজ্ঞাসা করেছি আপনার কেমন লাগলো, সে বলছে যে পড়ে আমি যে পরিমাণ এনজয়মেন্টটা পেতাম, ধরুন একটা গেঁজাখুরির সিন যখন লেখাটা যখন হতো, তখন সেখানেও সেই গেঁজাখুরি সিন কিন্তু থাকতো, যেটা কিভাবে হতে পারে, এরকম ধরনের জিনিস লেখাটার ক্ষেত্রেও ছিল। তারা বলছে সেগুলো পড়ে আমরা যেভাবে এনজয় করতাম, সিনেমাটা দেখার সময় জিনিসগুলো জাস্ট মানে বোগাস লাগছে। তো এটাই হয়েছে সব থেকে বড় প্রবলেম, যে কারণে সিনেমাটার প্রেজেন্টেশনটা একদম ভালো হয়নি। একই প্রবলেম হয়েছিল ভটভটি সিনেমাটার ক্ষেত্রে। ভটভটি একটা দারুণ এক্সপেরিমেন্টাল কাজ ছিল, কিন্তু গল্পটা সাজানোই হয়নি, গল্পটা সাজানোই হয়নি। মানে এত কিছুতে এই সিনেমাটা গুরুত্ব দিতে গেছে অন্যান্য মানে জিনিসে, গল্পটাকে সঠিকভাবে যে প্রেজেন্ট করা সেটা একদমই হয়নি। তাই এরপর দীপক চ্যাটার্জি ফিরুক বা না ফিরুক, দর্শক কতটা আকৃষ্ট হবে এটা দেখার জন্য, সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আমি তো বেসিক্যালি এরপর আহ, মানে যেটা পড়ার জন্য আমি বেশি এক্সাইটেড হয়ে গেলাম। মানে যখন লাস্টে দেখানো হলো দীপক চ্যাটার্জি আর ফিরবে, সেটা নিয়ে আমি যতটা না এক্সাইটেড, আমি যেন মনে হচ্ছে যে আমি এখন যে ওই মানে পুরোনো যে বইগুলো জোগাড় করে পড়ি, তাতে যেন আমার মনে হচ্ছে আমি বেশি এক্সাইটেড হবো। সিনেমাটা দেখতে যাচ্ছি যখন, মানে একটা কি থাকে সিনেমা দেখে, যেটা কিছু নিয়ে বেরোবো, আমি সত্যি মাথা ব্যথা ছাড়া আর কিছু নিয়ে বেরোতে পারলাম না। কারণ গল্পটাকে এত কমপ্লেক্স বানানো হয়েছে, এতটাই জটিল, এই জটিলতার দরকারই ছিল না। এগুলো পরিচালকরা তখনই করে যখন সে দেখাতে চায় সে বিরাট বড় একজন পরিচালক, এরকম ধরনের একটা ফিল দেখাতে চায়, তখন সেই জটিল জটিল ব্যাপারগুলো মানে ঢোকায়। আজকে এই একই সিনেমা যদি বাই চান্স জিদ্দা বা দেবদা বা অঙ্কুশ এরা যদি করতো, আর কোনো পরিচালকটা যদি অন্য কোনো কমার্শিয়াল ডাইরেক্টর, দেখতেন কি পরিমাণ খিল্লি হতো। আজকে পরিচালকের নাম দেওয়ালয় ভট্টাচার্য বলে, অভিনেতার নাম আবির চ্যাটার্জি বলে আজকে খিল্লিটা কিন্তু হচ্ছে না। নাহলে ভোরে ভোরে লোকে খিল্লি করতো, সিনেমাটা দেখে যখন হল থেকে বেরোতো, লোকে ভোরে ভোরে খিল্লি করতো যে কি বাজে বই বানিয়েছে, কোনো লজিক নেই, কিচ্ছু নেই, এই ধরনের কথা বলতো। কিন্তু যেহেতু পরিচালকের নাম দেওয়ালয় ভট্টাচার্য, যেহেতু এরকম একটা অন্য স্টাইলে সিনেমাটাকে বানানো হয়েছে, সে কারণে লোকে খিল্লি করবে না। কিন্তু একটা জিনিসকে আপনি মানে এক্সপেরিমেন্ট করতেই পারেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু এক্সপেরিমেন্টটা যে সাউথে যে এক্সপেরিমেন্টগুলো হচ্ছে সেগুলো সফল হচ্ছে। আজকে যখন একটা 2018 দেখছি, বা আজকে যখন একটা মৃণাল মুরলী দেখছি, সেগুলো কিন্তু সফলভাবে প্রেজেন্ট করতে পারছে। জিনিসগুলোকে যখন লাস্ট অবধি দেখছি ভাই, একটা ফিল আসছে যে হ্যাঁ। কিন্তু এইখানে গল্পটাকেই এত জটিল করে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা দেখার সেই এনজয়েবলটাই চলে যাচ্ছে। সিনেমাটাকে জোর করে করে 2 ঘন্টা 26 মিনিট নিয়ে যাওয়া হয়েছে। এটা যেরমভাবে গল্পটা এগোচ্ছিল, ফার্স্ট হাফ যেরকম ফাস্ট ফরওয়ার্ড ছিল, সিনেমাটাকে ইজিলি আমার তো মনে হয় 2 ঘন্টার মধ্যে আটকে রাখা যেত। 2 ঘন্টা সিনেমা বানানো যেত। 26 মিনিট এক্সট্রা রয়েছে। অদ্ভুত একটা রোম্যান্স রয়েছে, সেই রোম্যান্সটার কোনো ভিত্তি নেই। হঠাৎ করে হয়ে যাচ্ছে, হঠাৎ করে এই হচ্ছে, ওই হচ্ছে। রোম্যান্সটা আমার একদম ভাল লাগেনি। রোম্যান্সটা জাস্ট ওয়ার্ক করেনি। তো আজকে যখন একটা চেঙ্গিজ দেখার সময় আমি প্রচুর নেগেটিভ দিক দেখতে পাই অনেককে বলতে, তো এইটার ক্ষেত্রেও আমার যেগুলো নেগেটিভ দিক ভাই আমি বলব।
পজিটিভ দিকগুলোতেই বললাম, যেগুলো পজিটিভ অবশ্যই, কিন্তু ওই পজিটিভিটিগুলো কোনো কাজেই লাগবে না যদি আমি এক্সিকিউশনটা না সঠিক করতে পারি। তো এটার এক্সিকিউশনটা জাস্ট হয়নি, মানে জাস্ট হয়নি, জাস্ট মানে কি বলবো, কাগজটা জাস্ট ছিঁড়েই গেছে, এরকম একটা ব্যাপার। মানে আমি ভালো লেখা করছি, ভালোভাবে বানাচ্ছি, কি হলো লাস্টে আমি কালি ছিটিয়ে ফেললাম লেখাটার উপর। ব্যাপারটা এরকম হয়ে গেছে সিনেমাটার ক্ষেত্রে। গল্পটা আরো ভালোভাবে প্রেজেন্ট করা যেত, অত্যন্ত সহজ সরলভাবে প্রেজেন্ট করা যেত। আপনি যখন বাকি দিকগুলোকে সহজ সরল রাখছেন, তখন গল্পটাকে এতটা জটিল দেখাবার কি ছিল আমি সত্যি বলতে চাই না, কারণ এই গল্পটা জটিল ব্যাপার স্যাপার ডিজার্ভই করে না, ডিমান্ডই করে না, সেই জিনিসটা ডিমান্ডই করে না, যেটাকে অত্যন্ত সহজ সরলভাবে এগোনো যায়। এখানে যেহেতু ভিলেনটা সহজ সরল, চরিত্রটা যেহেতু সহজ সরল, যে রাইটার সে সহজ সরল, তাহলে আপনাকে গল্পটা এত জটিল বানাতে কে বলেছে বস? এটা আমার বড় প্রশ্ন। এতটাই জটিল যে একটা টাইমের পর আপনার মনে হবে সিনেমাটা কখন শেষ হবে, এই ফিলটা আপনার কেন আসবে? এবার আমি জানি অনেকেই বলবে পরের সপ্তাহে মেন্টাল দেখবো, মেন্টাল যদি আমার ভালো লেগে যায় বাই চান্স, তখন আমি অনেকেই বলবে যে ভাই তোর তোর মেন্টাল দেখালেই যোগ্যতা রয়েছে, মেন্টাল তোর হয়েছে। তাদের আসলে সেন্স নেই। মেন্টাল এক ধরনের সিনেমা, এটা এক ধরনের সিনেমা, কোনো তুলনাই হয় না। আজকে আমি শেষ পাতা দেখেছি, আমি কিন্তু এসে বলেছি আমার ভালো লেগেছে। আর যখন কাবুলিওয়ালা দেখেছি, আমি কিন্তু বলেছি আমার ভালো লেগেছে, কারণ তারা গল্পটাকে কি সহজ সরলভাবে প্রেজেন্ট করেছে, যেটা দেখে একটা ভাই ফিল হচ্ছে যে হ্যাঁ দেখছি, গল্পটা দেখছি। কিন্তু এখানে মানে দেখানো হচ্ছে আমি সাজিয়ে গুছিয়েছি ভালো, কিন্তু ভেতরটা ফাঁপা। এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি তাই হয়েছে। আমার একদম ভালো লাগেনি সিনেমাটা, মন থেকে বলছি। আমাকে যে যা ইচ্ছা খিস্তি দিতে পারো, এবার আপনাদের ইচ্ছা, আপনারা সিনেমাটা দেখবেন কি দেখবেন না, কারোর রিভিউ শুনে দেখতে যাবো দেখতে যাবেন, এরকম মেন্টালিটি তো রাখা উচিত নয়। আপনাদের বিশ্বাস আপনারা জান, আমি আবার দেখে এসে পাবলিকলি আমার যেটা মনে হচ্ছে আমি বললাম। আমার বস একদম পোষায়নি, এটাকে অনেক অনেক ভালো করা যেত, এটাকে অনেক ভালো করা যেত। এটা জাস্ট দেওয়ালয় ভট্টাচার্যের জন্য সিনেমাটা বরবাদ হয়েছে। সে নিজেকে বিরাট বিজ্ঞ দেখাতে গেছে, সে নিজেকে দেখাতে গেছে একজন, মানে কি বলবো, সে নিজেকে কি বলবো, এটা অন্য লেভেলের ডাইরেক্টর দেখাতে গেছে, যে আমার গল্প যেন লোকের মাথায় পুরো সেই ব্লাস্ট হয়ে পড়ে, আর লোকে যেন ভাবে যে আমি এমন কিছু বানিয়েছি যেটা আমার দ্বারা মানে আমি ছাড়া কেউ বুঝতেই পারবে না, এরকম বানাতে গেছে। বানাতে গিয়ে জাস্ট দর্শকও রিজেক্ট করেছে সিনেমাটাকে, দর্শকেরও ভালো লাগছে না, কারণ আজকে পাবলিক, আমি এটা দেখলাম পাবলিকের কিন্তু রিয়াকশন ভালো নয়। যে কটা দর্শক তারা প্রত্যেকে বলছে ধুর ভালো লাগলো না, ভালো লাগলো না, এটা কিন্তু ফিল হচ্ছে। বাংলার জন্য যখন সিনেমা বানাচ্ছ, বাংলার অডিয়েন্সের কথা ভেবে যখন বানাচ্ছ, বাংলার সিঙ্গেল স্ক্রিনে যখন তোমার কাজ রিলিজ হচ্ছে, তাহলে প্রত্যেকে বুঝতে পারবে বস, এমনভাবেই বানাও না। আজকে মনের মানুষও কিন্তু একটা অন্য ধরনের কাজ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মনের মানুষ একটা অন্য ধরনের কাজ, কিন্তু প্রত্যেকে কিন্তু বুঝতে পেরেছে। চোখের বালি প্রত্যেকে বুঝতে পেরেছে, ঋতুপর্ণ ঘোষের সিনেমা প্রত্যেকে কিন্তু বুঝতে পারে, এমন নয় যে বুঝতে পারে না। গৌতম ঘোষের সিনেমা প্রত্যেকে কিন্তু বুঝতে পারে, অতন ঘোষের সিনেমা পর্যন্ত বোঝা যায়। কিন্তু এটাকে মানে একটা সহজ সরল গল্পটাকে প্রচন্ড সেই জটিল ব্যাপার স্যাপার করার একটা টেন্ডেন্সি, এটা আমি জানি না কেন। যাই হোক, এটা ছিল আমার বক্তব্য, আমি এটাকে রেটিং দেবো 5/2। আপনারা আপনাদের বক্তব্য অবশ্যই জানান। সিনেমাটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। প্রথমে আমার মনে হচ্ছিল যে দর্শক কেন রিজেক্ট করলো, এখন আমার মনে হয় কারণ রয়েছে ভাই, কারণ রয়েছে, এমনি এমনি হয়নি, অনেক বেটার করা যেত, অনেক বেটার করা যেত। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখনো তো ভাই টেক কেয়ার।